নমস্কার। অনেকদিন রেকর্ড করা হয়নি। তো আজকে একটা এ বন্ধু জিজ্ঞেস করে মাঝে, মাঝে, "আচ্ছা তুই যে পড়াশোনা করেছিস তো এখন বাচ্চা ম্যানেজ করছিস? তো ম্যানেজ করিস কি করে?" তাহলে দেখ, পড়াশোনার সঙ্গে যদি তোর এপ্লাইড দিকটা ভাবিস, তাহলে কিন্তু বাচ্চা ম্যানেজ করার অনেক কিছু আমি মিল-টিল পাই। এই কদিন আগের কথাই বলছি। আমার মেয়েটা 14। তোর লাস্ট নাম হচ্ছে মল্লিক। মানে ছেলেরও তো যা আর মেয়েদেরও তো তাই। ফলে আমেরিকাতে যা হয় আরকি, বন্ধু-বান্ধব বিশেষ নেই। ক্লাস 7 এই বছরে 14 মানে পূর্ণ হবে আরকি সেপ্টেম্বরে। এক এক বছর আগে তো এখানে আগস্টের ওর জন্মদিন আগস্টের পরে বলে ওকে মানে আমার ছেলে মেয়েদের বয়সের পার্থক্য 3 বছর, কিন্তু বড় মেয়ে আর মেজো ছেলে আর কি যদি ধরেন ক্লাসের পার্থক্য হচ্ছে দু ক্লাস। আবার মেজোটার সঙ্গে ছোটটা আবার তিন ক্লাসের পার্থক্য, 3 বছর আর 3 ক্লাস। তো যাই হোক, ও করে কি, ও আর কি ও আমাকে অনেক শেখায়। আমি বড় মেয়ের থেকে অনেক কিছু শিখেছি। ইনফ্যাক্ট মানে আমি তো খ্যাপা পাবলিক, মানে আমাদের যে বাচ্চা হবে সেটা আমি বাড়িতে বলিনি। বলে কি করবো, বাংলাদেশ আমার তো বাড়ির থেকে কেউ আসবে টাসবে না, ফালতু টেনশন করে লাভ নেই। আর প্রত্যেকদিন জিজ্ঞেস করবে কে কিরকম আছে। আমি বিয়েও তাই, যেদিন বিয়ে হয়ে গেল তারপরে মাকে ফোন করে বললাম আজকে সই করে বিয়ে করে নিয়েছি, এইরকম আর কি। তো বাচ্চা যেদিন মানে বড় মেয়ে যেদিন জন্মালো, মাকে ফোন করে বললাম মা আমাদের মেয়ে হয়েছে, মেয়ে ভালো আছে, মেয়ের মাও ভালো আছে। ওই রকম আর কি। তো সেই মেয়ের এখন 14 চলছে, তো টিনেজার। তো ম্যানেজ কি করে করি ভাই, আমি সত্যি কথা বলছি নিজেও জানি না। আমার মনে আছে যখন আমাদের বাড়ি থেকে তো কোনো সাপোর্ট আসবে না, আর বউ ইউক্রেনে, তার দিক থেকে কোনো সাপোর্ট আসবে না। মানে আমি আমি হচ্ছি প্রাউড মিস্টার মম, মানে জাস্ট আমার বুকে ওই দুটো নেই, বুকে দুধ নেই, তাই ডাইরেক্ট আর বাকি আমি ওই মানে পাম্প করে বুকে দুধ রেখে যেত, আমি খাওয়াতাম। ফার্স্ট কেমিস্ট্রি, আমরা দুজনেই কেমিস্ট্রিতে পিএইচডি। ফলে আমাদের 3টে বাচ্চাই কোনোদিন 1 আউন্সও বেবি ফুড খাওয়ায়নি। না, এখন যদি এটা হতো, যদি বুকের দুধ নেই তখন তো বেবি ফুড খাওয়াতে হবেই, কিছু করার নেই, কারণ না খাওয়াই তো বাচ্চাকে রাখা যাবে না। কিন্তু কেমিস্ট্রি হিসাবে জেনে শুনে তো বাচ্চাদের ওই সর্বনষ্ট করতে পারি না। তাই কারণে ওই বড় মেয়েটাই আমার প্রথম দিকে বড় মেয়েটা একটু বাড়াবাড়ি হয়ে গেছিল আর কি। ও তো প্রায় বুকের দুধ খেয়েছে প্রায় 1.5 বছরের মতো, ওটা একটু খুবই বাড়াবাড়ি। ফলে ওকে রেগুলার ফুডে ট্রানজিশন করাতে আমাদের অনেক অসুবিধা হয়েছিল। কিন্তু ছেলেটা সেটা থেকে শিখে আর কি, ওই বড় মেয়ে আমাকে অনেক কিছু শিখিয়েছে, যেটা পরে আবার ছেলেটার করতে কাজ লেগেছে। মানে যখন শেষে মনে আছে, শেষের দিকে তো বউ তো রান্নার গন্ধ শুকতে পারতো না। আমি এমনি রাঁধুনি, মানে রাঁধুনি মানে আমি ফুল টাইম কুক, ফুল টাইম বাসনপত্র মাজা সে চিরকালই করে আসছি, কোনো ছাড় নেই। কিন্তু তখন হচ্ছে রান্নার গন্ধ সহ্য হতো না। ফলে আমাকে ও যখন কাজে থাকতো, তখন আমি মানে ইউনিভার্সিটির কাজ তো সবসময় তো থাকতে হয় না। যখন ক্লাস তখন গিয়ে পড়িয়ে দিলেই হলো। আর আমাকে খুব বাজে, বাজে স্লটগুলো দিত। একদম ভোরবেলার দিকে ক্লাস 8টা থেকে ক্লাসগুলো আমাকে দেবে। আবার রাত্রি 5টা 10 থেকে 8টা পর্যন্ত সেকশনগুলো আমার পড়বে। মানে সবার ফ্যামিলি আছে, উমার নেই। তো যেতাম আর কি, পয়সার জন্য সবই করেছি। তো তাতে হতো কি, ওই মিডিল অফ দ্য ডে যখন বউ থাকতো, তখন আমি ওই সময় ওই রান্না বান্না করে আবার গন্ধটা যাতে কেটে যায় আর কি। গন্ধ তোর বমি হয়ে যেত তখন। ইনফ্যাক্ট আমি ব্রেস্ট ফিডিং এর ক্লাসে ঢুকে পড়েছিলাম। হ্যাঁ, মানে ঢুকে পড়েছিলাম ইন দ্য সেন্স আমি ক্লাসের বাইরে চলে যাই। ওই যে হসপিটাল আর কি, হসপিটালে অনেক বাচ্চাদের ক্লাস নিত আর কি, ব্রিদিং এক্সারসাইজ, মানে বাচ্চাকে কি করে বড় করবে। তারপরে মায়ো ক্লিনিকের ভালো ভালো বই আছে, কোনোদিন হয়তো দেখাবো। সেগুলো আমি পড়তাম, বই পড়ে শেখা বিদ্যে। তখন তো আর অনলাইন এত জনপ্রিয় হয়নি। ফলে শিখতে হবে, মানে বাচ্চার প্রথম বছর, বাচ্চার দ্বিতীয় বছর, বাচ্চার কে বড় করা। এখন বই পড়ে কি সবকিছু লেখা থাকে তা বলছি না, কিন্তু বই পড়ে তো একটা পয়েন্ট অফ ভিউ তো পাওয়া যায়। মানে কিছু তো কিছু শেখা যায়, যত বাজে বইই হোক। আর সেই হিসাবে আমি সবসময় বন্ধু বান্ধব বলি যে যাদের শুধু ধৈর্য আছে, মায় ক্লিনিকের বইগুলো দেখতে পারিস। হ্যাঁ, বেবিস ফার্স্ট ইয়ার, বেবি সেকেন্ড ইয়ার, কিন্তু তারপরেও হচ্ছে নাথিং উইল গো অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান, মানে মার্ফিস ল। মানে বিজনেসে বলে না মার্ফিস ল, থিংস হুইচ ক্যান গো রং উইল গো রং। বাচ্চা মানুষ করা হচ্ছে সেই জিনিস। মানে যেটা আজকে কাজ করছে সেটা যে কালকে কাজ করবে কোনো গ্যারান্টি নেই। হ্যাঁ, যেটা বড় মেয়ের ক্ষেত্রে কাজ করেছে সেটা ছেলের ক্ষেত্রে কাজ করবে কোনো গ্যারান্টি নেই। সেটা ট্রাই ইয়োর বেস্ট। ওই আমার বড় মেয়ে সেটাই আমাকে বলে, ও কথায় কথায়, ট্রাই ইয়োর বেস্ট অ্যান্ড ফরগেট দ্য রেস্ট। মানে ওইটা যদি কেউ নিতে পারে যে ট্রাই ইয়োর বেস্ট অ্যান্ড ফরগেট দ্য রেস্ট, ওটা হচ্ছে বাচ্চা বড় করা সহজ উপায়। কিন্তু তারপরেও একটা এমবিএ ক্লাসে তো অনেক বড় করে শেখায়। মানে আমি হার্ডকোর সায়েন্সের পাবলিক। হ্যাঁ, মানে আইআইটি বোম্বে থেকে অর্গানিক কেমিস্ট্রিতে মাস্টার্স করেছি। ক্যালকাটা ইউনিভার্সিটি অর্গানিক কেমিস্ট্রি, ধরো বেসটা ঠিক ছিল, থিওরিটিক্যাল বেস ফার্স্ট ক্লাস ছিল। তারপরে প্রথম পিএইচডি যেটা, যে মানে আমার যে প্রথম অ্যাডভাইজার, মানে বরাহনন্দন পাবলিক, কিন্তু ওনা তো মানে জ্ঞান নিয়ে কোনো কথা হবে না। প্রিন্সটনে ব্যাচেলার্স, বড় লোকের বেটা ফর শিওর। তারপরে এমআইটি থেকে পিএইচডি করেছেন, তারপরে কেমব্রিজ থেকে পোস্টডক করেছেন। হ্যাঁ, মানে টেক্সট বই লিখে, মানে একদম
জিউস আর কি, ইহুদি। কিন্তু মানে সাবজেক্টে ফান্ডা নিয়ে তো কোনো কথা হবে না। টাফ, টাফ, মানে ওনার একটা স্ট্যান্ডার্ড আছে, মানে এমআইটি থেকে নিজে পিএইচডি করে এসেছেন, একটা স্ট্যান্ডার্ড মেনটেন করেন কাজে। কিন্তু খুব মানে কোল্ড, অ্যাডভাইজার হিসাবে ভীষণ কোল্ড। আমি প্রচুর জিনিস শিখেছি এই সমস্ত জায়গায়। ফলে তারপরে আমি যখন ঠিক আছে শালা আমি ফ্যাকাল্টি আমাকে দিবি না, তোরা বেশি পয়সা দিবি না, কিন্তু ফ্যাকাল্টিতে টিউশনটা ফ্রি, ঠিক আছে, আমার আলটিমেট এমবিএর পয়সাটা তাহলে দে, আর বিনা পয়সা হয়ে যাবে আর কি। মানে ইচ্ছে ছিল আর কি একদম, যখন আইআইটি বোম্বে থেকে প্রথম যখন আসি আর কি 2002 মে মাসে, তখন ইচ্ছে ছিল যে অর্গানিক কেমিস্ট্রিতে পিএইচডি করবো, দিয়ে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে ঢুকবো, দিয়ে কোম্পানির পয়সায় এমবিএ করবো, তাহলে আমাকে পকেট থেকে পয়সা দিতে হবে না। ভগবান ভদ্রলোক বললো দাঁড়া তুই প্ল্যান এক কর, আমি আর এক দেখাচ্ছি। তো যাই হোক, কিন্তু এই এমবিএ করতে গিয়ে অনেক কিছু দেখেছি যে ওদের সাবজেক্টটা তো আলাদা, বিজনেস ম্যাথ, ইনফ্যাক্ট ইভেন বিজনেস ম্যাথ আর সায়েন্স ম্যাথ দুটোই ম্যাথ, কিন্তু দুটো ভীষণ আলাদা। আমি কঠিন বলছি না, কিন্তু আলাদা। হ্যাঁ, মানে আই হ্যাভ টু পুট লট অফ এফোর্ট। মানে আমি তো অত স্মার্ট নই রে বাবা, আমাকে অনেক পরিশ্রম করতে হয়। লোকে পরিশ্রমটা দেখে না, ঘষা মাজা, মানে যেভাবে আমি বাসন মাজি সেভাবেই আমি কেমিস্ট্রি শিখি। সেটা হচ্ছে এই একই বাসনকে, মানে বস রামকৃষ্ণ বলতো না, লোটাকে প্রত্যেকদিন মাজতে হবে, তাহলে লোটাটা ক্লিয়ার থাকবে। সেই আর কি, মানে কেমিস্ট্রি দিয়ে যখন চর্চা করবে তখন ওটা মাসল মেমোরিতে চলে যায়, একটা আইডিয়া হয়ে যায়। সেম থিং অ্যাজ বিজনেস, সেম থিং অ্যাজ ম্যাথ। চর্চা করতে 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 একটা জায়গায় চলে যায়। একটা স্টেজ ফিয়ার তো প্রথম দিকে থাকে, তারপরে থাকে না সেরকম। তো আমারই মানে কি বলবো, আমারই তো বিশাল, মানে আমার মেয়ে সেদিন আওয়াজ দিচ্ছে যে মানে ইংরেজিতে বলছে আর কি, ছোট মেয়ে, যে ভাবতে পারছে না যে মানে আমার যে এক মাথা চুল থাকতে পারে সেটা ওরা বিশ্বাস করতে পারে না। অথচ আমি যখন এই দেশে আসি 25 বছর বয়স, আমার কিন্তু মাথা ভর্তি চুল। ইনফ্যাক্ট মানে 2008 পর্যন্ত বোঝা আমার মাথায় চুল, 2007 পর্যন্ত আমার টাক পড়ে। তারপরে উইদিন 3 মান্থ ডান, মাথার চুল সাফ হয়ে গেল। একদম পুরো বংশে প্রথম, আমাদের বংশে কারো টাক নেই, কারো টাক নেই। আমার থেকে শুরু হবে হয়তো। বাট যাই হোক, যেটা বলার, কিন্তু আমার ছবি নেই, তাহলে আমি দেখাতে পারি না। আমি তো ছবি তুলতে দিতাম না লোকে। হ্যাঁ, আমি লোকের ছবি তুলে দিই, লোকের ছবি তুলতে দিতাম না। আমি আর কি মারতাম, দেখ ছবি তুললে হচ্ছে আমার আয়ু কমে যাবে, এইরকম বলতাম আর কি। তো তারপরে হলো কি, এখন অথচ আমি এই এখন ক্যামেরা চালিয়ে, এই সেলফোন চালিয়ে গাড়িতে বসে আড্ডা মারছি। মানে বাংলায় কথা বলতে পারি না, ছটপট ছড়ি বলে। সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা আমার মতো যারা পাগল, তারাও শুনছে, বক করছে, আরে না, বলে যায়, চালিয়ে যা। ব্যাঙ্গালোরে আছে বন্ধু, প্রথম দিকের বলতো উমা চাইনিজ মাছ জানিস, কেউ শুনবে না, কেউ শুনবে না, তারপরে দেখবি 2-4টে মানুষ ঠিক শুনবে। তো আমি সেই রকম 2-4টে মানুষ শুনছি, মানে আমি তো এটা ভাবতে পারি না, মানে আমি সবার কাছে চিরকৃতজ্ঞ। আমি ভুলভাল বকে যাই, আর লোকে তাদের অমূল্য সময় নষ্ট করে শুনে। তো যাই হোক, যেটা আমার বলার কথা সেটা হচ্ছে, আমি কেমিস্ট্রি থেকে কিছু শিখেছি, আবার বিজনেস থেকে কিছু শিখেছি, সেগুলো কিন্তু আমার মনে হয় পেরেন্টিংয়ের ক্ষেত্রেও কাজে লাগে খানিকটা। কথার কথা বলছি, যেমন সিস্টেমটা তো একটা মানে সিস্টেম ম্যানেজমেন্ট, যেটা কোর্স, মানে মানে ডিফারেন্ট অ্যাঙ্গেলে একটা কোম্পানির মধ্যে কী করে চালাবে সেটা শেখায়। কিন্তু এই সিস্টেমটা তো আমাদের এতেও তো, মানে ফ্যামিলি রেসপেক্টেও তো ধরা যায়। ধরুন আমি রান্না করছি, আমি রান্নাতে নুন বেশি দিয়ে ফেলেছি, কারণ কেমিস্ট্রি হিসাবে বলছি প্রত্যেকটা নুনের সল্টনেস, মানে যেটা কী বলবো, নুনত্ব জানি না, সল্টনেস, প্রত্যেকটা সল্টের যে কতটা সল্ট, মানে ইন্টেন্সিটি, সেটা তো এক নয়। যদি দামি সল্ট হয়, হ্যাঁ, সেগুলো টিভিতে বিজ্ঞাপন দেখায়, আপনি খুললেন ঝরঝর করে পড়বে, একটুও গুঁড়াও লাগবে না, তার মানে ওতে কম্পাউন্ডার এক্সট্রা মেশাতে হয়। হ্যাঁ, মানে সিলিকার কম্পাউন্ড কিছু মেশাতে হয় একদিকে, যেগুলো শরীরের ক্ষতি করবে না, আবার উপকারও করবে না, কিন্তু নুনটাকে ওই মানে ডালা ডালা হতে দেবে না, রাইট? এবার সেটা ওই জন্য একটা কম নুনটা হয়, যে কারণে দামি নুন দিয়ে যারা রান্না করে অভ্যস্ত হয়ে যায়, তাদেরকে যদি কম দামি নুন দেন, যেটা থেকে থেকেই হচ্ছে একদম মানে ডালা পাকিয়ে যায়, যাদের ওই প্রিজারভেটিভগুলো কম বা কেমিক্যালসগুলো কম, তারা আবার সল্টনেসটা অনেক বেশি। ধরুন আমি, আমার পকেটে পয়সা নেই বলে আমি ব্র্যান্ডেড থেকে নন ব্র্যান্ডেড নুন ব্যবহার করছি, রাইট? সিম্পল কেস। তো রান্নাটা একটু নোনতা হলো অনেকটাই। এবারে আমার বাচ্চারা বলতেই পারে আমাকে, মানে এটা সিম্পল সিস্টেম, কারণ আমি নুন বেশি দিচ্ছি বা কম দিচ্ছি, সেই কারণে খাবারটা সেরকম নুন নুন হচ্ছে। কিন্তু বেশিরভাগ সময় আমরা করি কি, আমরা এটাকে যে সিম্পল সিস্টেম, সেটা আমরা কিন্তু ভাবি না, আমরা এটাকে কমপ্লেক্স করে ফেলি। কি না, হয়তো আমার বউ কার কাছে কি বলে, কি রান্না করে এত নুনটা মুখে দেওয়া যায় না, বা আমার ছেলেটা বলবে বাবার রান্নার হাত দিনকে দিন যেন অসহ্য হয়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এত নুন, খাবারে এত নুন কী করে খাবো? কিন্তু ও যদি আমাকে কাছে এসে বলে, হ্যাঁ বাবা তোমার খাবারটা মানে ভালো হয়েছে, মানে খারাপ মানে অতটা ভালো হয়েছে বা খারাপ হয়নি বা কিছু নয়, কিন্তু একটু নোনতা হয়ে গেছে, পরের বার একটু নুনটা কম দিও, তখন হয়তো আমি খেয়াল করবো, ও আমি নুনের ব্র্যান্ডটা চেঞ্জ করেছি। হ্যাঁ, যে কারণে আমার নোনতা যে সল্টনেস অফ সল্ট সেটা চেঞ্জ হয়েছে, তার মানে আমাকে সেই হিসাবে অ্যাডজাস্ট করতে হবে। এটা হচ্ছে সিম্পল সিম্পল সিস্টেম, মানে যেখানে আমি কারণটা দেখতে পাচ্ছি তখনই আমি সংশোধন করে নিতে পারবো। এটা আমাদের জীবনে প্রচুর আছে, কিন্তু আমরা করি না। আমরা করি কি, ওই বলি না, ভুল জায়গায় আমরা অভিযোগ করতে, মানে অফিসে গিয়ে বউয়ের নামে অভিযোগ করছি,
বউয়ের কাছে অফিসের নামে অভিযোগ করছি। কিন্তু আমরা যদি সবসময় মানে ইভেন বাচ্চাদের বড় করার সময় আমি যদি দেখি সিম্পল কোনো ব্যাপার মানে এইটা এই কারণে ওরা এই কারণে এইটা হচ্ছে, তখন বাচ্চা মানুষ করার প্রথম শর্ত আমার মনে হয় যে আমার ২ পয়সার মতামত হচ্ছে যেগুলো সিম্পল সলিউশন হবে সেগুলো কিন্তু সিম্পল সিস্টেম রিলেটেড সেগুলো কিন্তু সিম্পলি ট্রিট করতে হবে, শুরুতেই মেরে দেওয়া আর কি, মানে একদম বড় হতে না দেওয়া। তবে সব কিছু সিম্পল হবে না, ইনফ্যাক্ট সিম্পল হচ্ছে ভেরি ফিউ, বেশিরভাগ হবে অ্যাটলিস্ট কমপ্লেক্স করছে। কমপ্লেক্স মানে কি, তখন ওই একটা কিছু হচ্ছে কিন্তু কারণ অনেকগুলো হতে পারে। হ্যাঁ, তখন ওই আমার কেমিস্ট্রি রিসার্চের হয়তো ট্রেনিংটা কাজে লাগে। হ্যাঁ, যে এক একটা করে কারণ ধরে আর কি মেথডিক্যাল সিস্টেমেটিক ডিসিপ্লিন ওয়েতে এক একটা করে কারণ ধরে বার করা যে কোন কারণটা অ্যাকচুয়ালি কারণ। কথার কথা বলছি, ধরুন একটা সমস্যার কথা বলছি, একটা হাইপোথেটিক্যাল সমস্যা। ধরুন আমার মেয়ে ক্লাস 6-এ খুব ভালো অঙ্ক করতো, ক্লাস 7-এ গিয়ে আর অঙ্কটা ভালো করে করছে না। তো ক্লাস 6 পর্যন্ত মানে 1 to 6 যদি অঙ্কটা সে ভালো করে তার বেসটা তো মোটামুটি ঠিক আছে। আর ম্যাথ তো পিরামিড, নিচের দিকে বেস ঠিক থাকলে ওপরের দিকে ঠিকঠাক থাকে। এবারে সে যদি ওই ক্লাস 7-এ গিয়ে টিনেজার সে যদি ম্যাথটাকে ঠিকঠাক না করতে পারে, তার অনেকগুলো কারণ হতে পারে। তো এখানে একটা সমস্যা পাওয়া গেল, হ্যাঁ, যে ম্যাথটা ঠিকঠাক করছে না। হ্যাঁ, তো এর কারণগুলো কি হতে পারে? অনেকগুলো কারণ হতে পারে। একটা কারণ হতে পারে যে ওই যে ম্যাথ টিচারের সঙ্গে জেল হচ্ছে না। ম্যাথ টিচার হয়তো মল্লিক বলে লাস্ট নেম বলে ছোট করে বা হেটা করে বা নজর করে না, এটা হতে পারে। আর একটা হচ্ছে ম্যাথ টিচার মানে এনকারেজমেন্ট তো একটা ব্যাপার আছে। যদি ম্যাথটা একটু ম্যাথ তো একটু মাদার সাবজেক্ট, টাফ সাবজেক্ট। হ্যাঁ, ওকে একটু সাহস দিতে হয় আর কি স্টুডেন্টদের সবসময়। তা আর একটা হতে পারে সেটা হচ্ছে যে অনেক মাস্টারমশাই আছে যে জানেন আমাদেরও ছিল এখনো আছে, আবার আমার মতো পাবলিক আর কি, মানে স্লাইটলি এডিএইচডি বা সামথিং বা কেয়ার করে না। ধরুন ক্লাসে যেটা পড়াচ্ছি আর যেটা জিজ্ঞেস করছি সেটা আলাদা। হ্যাঁ, আপনাকে যদি ইংলিশ অ্যালফাবেট শিখিয়ে তারপরে বাংলা বর্ণমালার উপরে টেস্ট নেয়, আপনি তো ঝাড় খাবেনই, রাইট? তো সেইটা একটা ব্যাপার হতে পারে। হ্যাঁ, আর একটা হতে পারে সেটা হচ্ছে যে ধরুন মানে যেটা পড়াচ্ছে আর যেটা এক্সামে টেস্ট নিচ্ছে সেটা যদি একসাথে অ্যালাইন না হয়, হ্যাঁ, সেটার জন্য রেজাল্ট খারাপ হতে পারে। আর একটা হচ্ছে সোশ্যাল দিকও হতে পারে, এগুলো হচ্ছে একাডেমিক দিক, বাট সোশ্যাল দিক ধরুন যদি হয় আর মানে ধরুন টিনেজার, তো এখন টিনেজার মানে তার তো শরীরে কেমিক্যালস হরমোন থাকবে, সেগুলো ফিজিক্যাল থাকবে, মেন্টাল থাকবে, সাইকোলজিক্যাল থাকবে। এবারে হয়তো ছেলেদের বেশি পছন্দ করছে চারপাশে, হ্যাঁ, ছেলেদের সেটা দেখতে গিয়ে বা টোটাল টাইম কনস্ট্যান্ট, ছেলেদের পেছনে যদি সময় লাগায় তাহলে তো তার স্টাডিজের সময়টা কম হবে। এখন এতগুলো কারণ হতে পারে, রাইট? এবার কোন কারণটা আমি তো জানি না, তখন ওই সায়েন্স ব্যাপারটা ঠিক আছে, এটা একটা কমপ্লেক্স। এই যে সমস্যাটা হচ্ছে যে কোনো প্রতিদিনে, সেটা বাচ্চা মানুষ করার হোক বা সংসার হোক, ফাইন্যান্সিয়াল হোক, যখনই আসবে জিজ্ঞেস করা উচিত এটা সিম্পল একটা ব্যাপার না একটা কমপ্লেক্স ব্যাপার, ৩-৪টে কারণ। এবারে একটা একটা করে কারণ তৈরি করতে হবে। যদি একটা বাপ বেটির মধ্যে বা যদি মানে হার্ট টু হার্ট কনভারসেশন হয়, তখন হয়তো বসে জিজ্ঞেস করো, কিরে মা লাইন টাইন মাচিস নাকি? হ্যাঁ, ছেলে ফেলে পছন্দ হলে বাবা ওইদিকে যাস না, তাতে হবে কি ওটা লস, কারণ তুই একটা ছেলের সঙ্গে যদি বয়ফ্রেন্ড বানাস তাহলে বাকি ছেলেগুলো তো মিস হয়ে যাবে। আমার মতো করে তার থেকে এক কাজ কর, সবার সঙ্গে বন্ধুত্বটা রাখ, সবার থেকে জয়েন টান, তারপরে যখন 18 বছর হয়ে যাবি, হ্যাঁ, কলেজে যাবি, এইটা করবি, তখন দেখবি। হ্যাঁ, এখন থেকে ওইভাবে অন্যদের মতো আর কি, মানে যে স্কুলে যাচ্ছে আর কি, সাদাদের স্কুল তো, সাদাদের টাউন, 98.5% হোয়াইট টাউন। তো সেইখানে ওই 15 বছরে ক্লাস 9-এ প্রেগনেন্ট হয়ে যাওয়াটা আমি আজও সহ্য করতে পারি না। মানে আমেরিকাতে এটা কি ধরনের অসভ্যতা রে ভাই! মানে 15 বছরের বাচ্চা তো একটা বাচ্চা। হ্যাঁ, তার যখন 18 বছর হবে, মানে 33 বছরের মা আর 18 বছরের ছেলে, মানে আমেরিকার সমস্যা তো ওটা বড়, ওটা টিনেজ প্রেগনেন্সি। আর এখন তো এমন করে দিয়েছে, তো একবার প্রেগনেন্ট হয়ে গেলে ওকে মানে করতে পারবে না, গর্ভনিরোধক করতে পারবে না, ডাক্তারের জেল হয়ে যাবে, যা তা করছে রিপাবলিকান স্টেটে। মানে পেছনের দিকে এগিয়ে যাচ্ছে আর কি, মানে মিনি বাসে জোকস ছিল না, পেছনের দিকে দাদা একটু পেছনের দিকে এগিয়ে যান, তো আমেরিকা একটু পেছনের দিকে এগিয়ে যাচ্ছে। আমি সমালোচনা করছি না, তাও আমেরিকা আগামী 50 বছর 1 নম্বরে থাকবে। কারণটা বলছি, কারণটা ওই মানে বলছি মানে কি, আমি সবসময় তো বলি ভারতবর্ষ হচ্ছে আমেরিকার 1/3 সাইজে 1/3 অংশ, কিন্তু ভারতবর্ষের পপুলেশন হচ্ছে 5 গুণ। তার মানে ভারতবর্ষে যদি 100টা বাড়িতে 100টা লোক থাকে, আমেরিকাতে 300টা বাড়িতে 20টা লোক আছে। এবার এরা কেন 1 নম্বর হবে না? মানে এদের ফেসিলিটিস নিয়ে তো কোনো কথা হবে না। এই ফেসিলিটিসগুলো রিসার্চের কথাই বলছি, যদি আমাদের আইআইটি বোম্বের ফ্যাকাল্টিগুলো পেতো, বা যাদবপুরে মানে কলকাতা কাল্টিভেশন অফ সায়েন্সের ফ্যাকাল্টিগুলো পেতো, কেমিস্ট্রিতে ফাটিয়ে দিত, বা লখনৌ ড্রাগ রিসার্চ যেটা সিএনআরআই, তো মানে কাঁপিয়ে দেবে পুরো। মানে আমাদের দেশে তো মানে কি বলবো, হিউম্যান ক্যাপিটালটা তো কম নেই আমাদের দেশে, ইন্টেলিজেন্স বলুন বা ক্যাপিটাল বলুন।
কিন্তু ফেসিলিটিসটা মানে আইআইটি বোম্বেও তো দেখতাম ওই রিএজেন্ট অর্ডার করেছি, বোম্বে কাস্টমসে পড়ে আছে। আইআইটি বোম্বের কথা বলছি, মানে যেটা মানে একদম ভাই ভাই আর কি, আমাদের পাস দিয়ে, তার মানে বাকি ইনস্টিটিউটগুলো কীরকম ঘোরায় তো ভগবানই জানে। হ্যাঁ, তো সেই হিসাবে দেখলে আমেরিকা আরও 50 বছর 70 বছর এরকম এগিয়ে থাকবে আর কি। হ্যাঁ, তারপরে ওদের মেজর ক্রাইসিসও আসেনি, যেটা ভারতবর্ষ মুঘলের আন্ডারে ছিল। তারপরে ধরুন লাস্ট যেটা 60 বছর বা 65 বছর আগে যেটা ব্রিটিশের আন্ডারে 300 বছরের কাছাকাছি ছিল বা 200 বছর ছিল, যাই হোক মানে ওইগুলো ইতিহাস যদি দেখেন, ভারতবর্ষ অনেক স্ট্রাগল হয়েছে। সেগুলোতে আমেরিকানরা জাতি হিসাবে কিছু করেনি, ওদের রেশিয়াল ছিল কিন্তু সেটা সাউথ পার্ট শুধু লড়েছে আর কি, যেটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ফাইট আর কি মানে। তো সেই হিসাবে দেখলে আমেরিকা কিন্তু এগিয়ে থাকবে, কিছু করার নেই ওটা। হ্যাঁ, তবুও ওই 15 বছরের বাচ্চা ক্লাস 9-এ প্রেগনেন্ট হয়ে যাওয়াটা আমি মানতে পারি না, মানে মেয়েকে মাথা চেবাতে হয় আর কি, বাবা বাবু আজ যাই করিস, হ্যাঁ একটু সাবধানে সাবধানে রাখি, ছেলেকেও তাই বলতে হবে যে বাবু আজ যাই করিস, ও এই ভুলগুলো করিস না, অত কম বয়সে গেঁথে যাস না। বাট স্টিল এই যে হার্ট টু হার্ট টক, তো জিজ্ঞেস করলাম, হয়তো মেয়ে আমাকে সত্যি কথা বললো, ঠিক আছে তাহলে ওইটার সমস্যা না। আচ্ছা তুই কি মাস্টারমশাই কি এক জিনিস পড়াচ্ছি আর এক জিনিসে যে কারণে অঙ্কে স্ট্রাগল করছিস না, ঠিক আছে ঠিক আছে, তারা যদি অঙ্কটাকে তো একটু বেশি পরিশ্রম বাজানটা করতে হবে, সময় কাটাও। এই যে একটা কমপ্লেক্স যখন কোনো একটা ইস্যু থাকে, তখন কিন্তু বাচ্চা মানুষ করার সময় এটাকে ধরে নিতে হবে, সহজ সমস্যা আছে না, কমপ্লেক্স সমস্যা আছে। আর একটা সমস্যা থাকবে, সেটা হচ্ছে কেওটিক আর কি, মানে যেটা ম্যানেজমেন্টে বলে আর কি, কেওটিক সিচুয়েশন বা কেওটিক সিস্টেম বা সামথিং, মানে ওগুলো হচ্ছে সমাধান হয় না ওগুলো সমাধান হয় না। সেই একটা বীরবলের গল্প ছিল, বীরবলই সম্ভবত, বীরবলের একটা গল্প ছিল আনসলভ মিস্ট্রি বলে, আনসলভ প্রবলেম, মানে যেগুলো প্রবলেমের সমাধান হয় না। হ্যাঁ, তো ওই রকম বীরবলের সঙ্গে আকবরের তর্ক হচ্ছে, তো পেছনে লাগতো কমেডিয়ানদের তো একটা থাকেই, হ্যাঁ পেছনে লাগবে সবার সবসময় থাকে। তো আকবর ওরম বলছে যে না আমার রাজধানীতে সবকিছু একদম নিয়ম মাফিক। তো বীরবল ক্যাজুয়ালি বলছে না, সবকিছু ওরম লিখে দিলেও যে সবকিছু একদম ঠিকঠাক চলবে তা নয়, মানে রাইটিং ইজ পিওর ফর্ম অফ থিঙ্কিং, বাট ওটাও পারফেক্ট নয়। হ্যাঁ, তার জায়গা থেকে বলছে, আর বড় পেস্টিজে লেগেছে, না তুমি ভুল দেখো, এই তো আমার শহরে ঢোকার আগেই কি সুন্দর একটা সাইনবোর্ড লেখা আছে যে শহরে ঢুকতে গেলে যে শহরে যে দ্বাররক্ষী আছে তার প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে, আর যদি ভুল উত্তর দাও তোমার একমাত্র শাস্তি হচ্ছে ফাঁসি। ভুলটা কোথায়, তুমি এখানে কি তুমি এখানে কি এখানে চেঞ্জ করতে পারো, ঠিক আছে দেখাচ্ছি বোঝা। তো বীরবল করলো কি, ওই শহরের বাইরে একটা শহরে গিয়ে বিজনেস করবে বলে পারমিট নিল, তারপরে শহরে গিয়ে বিজনেস করবে বলে প্রচুর জিনিসপত্র কিনেছে যেগুলো শহরে গিয়ে বিক্রি করবে। এবারে গেটে যখন দাঁড়ানো জিজ্ঞেস করছে আপনি শহরে আসছেন কেন, বললো আমি শহরে গিয়ে ফাঁসি কাটে ঝুলতে যাচ্ছি। তো অফকোর্স মিথ্যে কথা বলছে, কারণ হাতে পারমিট আছে, জিনিসপত্র গাড়ি ভর্তি, তো তুমি মিথ্যে কথা বলছে মানে শাস্তি কি ফাঁসি। কিন্তু ফাঁসি দিলে তো আবার কথাটা সত্যি হয়ে যাবে, কারণ ও তো বলছে আমি শহরে ফাঁসির কাটে ঝুলতে যাচ্ছি। এটা হচ্ছে আনসলভ প্রবলেম, মানে এটা সলভ হয় না, যেদিকেই যাবেন আপনি আটকা পড়ে যাবেন। ক্যাওটিক প্রবলেম হচ্ছে সেই রকমের, এই প্রবলেমকে সলভ করার জন্য যে কারণ সেটাকে আমি খুঁজে পাবেন না কোনোদিন। হ্যাঁ, এই ধরুন আমার টিনেজার মেয়ে বা ছেলে যখন হবে, ওদের তো বডি কেমিক্যালস তো আসবে একটা, মন মেজাজ খারাপ আজকে এই কালকে সেই, হঠাৎ করে সকালবেলা উঠে পড়ে যে মন মেজাজ খারাপ, কেন কেউ জানে না, এটা মানুষেরও হয়। আমরা কখনো বলি মানডে ব্লুজ, হ্যাঁ কখনো বলি হাম্প ডে ওয়েন্সডে, বুধবার হলে বুধবার সন্ধ্যে 6টার পর যারা অফিসে কাজকর্ম করেন মন ফুন খুব ভালো হয়ে যায়, ফুরফুরে হয়ে যায় বুধবার যা সন্ধ্যে 6টা বাজলেই। কারণটা কি কেউ জানে না, কারণ ওই ব্রেন কেমিক্যালস আর কি ডিফার করে, ও আইদার উইকেন্ড দেখতে পাচ্ছি বা সপ্তাহটা কাটিয়ে দিচ্ছি, আবার সোমবার সকালবেলা উঠতে একদম ভীষণ অসম্ভব রকমের ঝাড় জ্বলে, মানডে ব্লুজ, ওটা কেমিক্যালি প্রুভ করা যায়, সাইকোলজিক্যাল শুধু নয় যে মন মরো বা তাই ওরকম একটা ব্যাপার নয় আর কি। তো যাই হোক, সেই হিসাবে দেখলে রিয়েল ব্যাপার স্যাপারগুলো, তো আমার ছেলে বা মেয়ে যখন টিনেজার মধ্যে দিয়ে যাবে, শরীরে কেমিক্যালস ডিফারেন্ট হবে, স্ট্রাকচারাল প্রবলেম হবে, ওই সমস্যাগুলো তো আমি সমাধান করতে পারবো না। ওগুলো হচ্ছে মানে ইমিডিয়েট কিছু করতে হবে। আচ্ছা তোর মনটা খারাপ, চল একটু চা খেয়ে আসি, তোর মনটা খারাপ, চল একটু হেঁটে আসি, আজকে কেমন গেছে। তারপরে মেয়েটাকে যখন আমি বার খাওয়াই, ও তো আর সবাই কীরকম আনন্দে থাকে, আর আমি হোমওয়ার্ক করছি, তখন ওকে বলি দেখ তুই ক্লাস 5-এর ম্যাথ আর সায়েন্সে, হ্যাঁ এখানে মিডল স্কুল হয় ক্লাস 5, 6, 7, 8, হ্যাঁ কিন্ডার গার্ডেন ফার্স্ট গ্রেড, সেকেন্ড গ্রেড, থার্ড গ্রেড, ফোর্থ গ্রেড হচ্ছে এলিমেন্টারি স্কুল বা প্রাইমারি, 5, 6, 7, 8 হচ্ছে মিডল স্কুল, আর 9, 10, 11, 12 হাই স্কুল। তো ওই যখন ওই রকম কান্নাকাটি মানে কাঁদুনি গাওয়া, এই সবাই করছে, আমি হোমওয়ার্ক করবো না, আমার কী দরকার। তো আমি আমার করে আর কি, আমি হোয়াইট লাই বলি, আমি বলি দেখ মা তুই ক্লাস 5-এ ম্যাথ আর সায়েন্সে এ পেয়েছিস, হ্যাঁ ক্লাস 6-এ ম্যাথ অ্যান্ড সায়েন্সে এ পেয়েছিস, হ্যাঁ ক্লাস 7-এ ম্যাথ অ্যান্ড সায়েন্সে এ পেয়েছিস, হ্যাঁ দেখ তার মানে তোর ক্লাস 8টা বাকি আছে, মানে তুই ভাব
তুই যদি হাই স্কুল পাস করে তারপরে ব্যাচেলার্স 4 বছরে তুই যদি মিডল স্কুলের টিচার হতে চাস, তুই তো 75% কি পড়াবি জেনে গেছিস, ম্যাথ আর সায়েন্স। অনেক ভেবে আমাদেরকে খুব সৌন্দর্যনীতি করলাম, হ্যাঁ তাই। আর এবার তুই আবার ঠিক কর, তুই ম্যাথ পড়াবি না সায়েন্স পড়াবি। তখন আমার মেয়েটা খুব সিরিয়াস মুখে বললো, না আমাকে একটু ভাবতে হবে, কারণ আমার কখনো কখনো সায়েন্স ভালো লাগে, আবার কখনো ম্যাথ ভালো লাগে। দেখ, অ্যাটলিস্ট তোর কাছে দুটো অপশন হয়ে গেছে, তুই যদি আরো 1 বছর ম্যাথ আর সায়েন্স ঠিকঠাক পড়াশোনা করিস, তুই অলরেডি কিন্তু মিডল স্কুলের টিচার হবি, মাস গেলে পয়সাও পাবি, বছরে 9 মাস, কুল লাইফ, অত ভাবনা চিন্তা করার কি আছে। এইরকম আর কি। এটা তো একটা ক্যাওটিক সিস্টেম, কারণ ওর বন্ধু পাচ্ছে না, ওর লাস্ট নেম মল্লিক, হ্যাঁ, ফলে ওকে মুসলমান ভাবে বা মেক্সিকান ভাবে আমাকে দেখে। হ্যাঁ, আমার যখন ছোট ছিল আমার হাত ধরে যেতে একটু লজ্জা পেতো, আমাকে মাঝে মাঝে বলতো তুমি দাড়ি কামাবে, হ্যাঁ, দাড়ি না কামালে ওর মানে বন্ধু বান্ধবরা আওয়াজ ফাওয়াজ দেবে আর কি করছে। তো এইগুলো যখন দেখি ক্যাওটিক সিস্টেম, আমি তো এইগুলো চেঞ্জ করতে পারবো না, স্কিন কালার বা লাস্ট নেম চেঞ্জ করতে পারবো না, ও কিভাবে ভাববে, ওর বন্ধুরা মিশবে না মিশবে। এই ক্যাওটিক সিস্টেমের একমাত্র সলিউশন হচ্ছে স্টপ গ্যাপ, মানে তুমি যেই সমস্যাটা দেখেছো ওটা তখনই চাপা দেবা। তুমি যদি দেখো তোমার টয়লেট মানে ফ্লাশ অটোমেটিক হয়ে যাচ্ছে, তুমি নিচে ওই সাপ্লাই লাইনটা বন্ধ করতে হবে। হ্যাঁ, তো বাচ্চা মানুষ করার জন্য আমার মনে হয় ম্যানেজমেন্টের থেকে আর কি ওই ক্যাওটিক সিস্টেম আর কমপ্লেক্স সিস্টেমের ওই আইডিয়াগুলো আমার মনে হয় আমার খুব হ্যান্ডি লাগে আর কি। জানি না, তাও প্রচুর ছড়াই, হ্যাঁ প্রচুর ছড়াই, আরও ছড়াবো, চেষ্টা করি একটু কম ছড়ানোর আর কি। তো বাচ্চা মানুষ করা যায় না, মানে বসের ভাষায় শুরু তো করেছি, এখন তো ছেড়ে পালাতে পারবো না, তাই করি আর কি। ওই কিছু সায়েন্স থেকে নিই, কিছু ম্যানেজমেন্ট থেকে নিই, কিছু কমন সেন্স ব্যবহার করি, দিয়ে চেষ্টা করি আর কি। হ্যাঁ, ওরা এখানে জন্মেছে, ওদেরকে ওদের মতো করে বড় করা। যাই হোক, কমপ্লিটলি অফবিট টপিক নিয়ে আজকে বক করে গেলাম। যাদের ভালো লাগবে পাশে থাকবেন, আবার আসবো, সাবস্ক্রাইব করবেন, যাদের সম্ভব হবে মেম্বারশিপ নেবেন। 99 সেন্টস মনে হয় সিলভার, আর 299 পার মান্থ মনে হয় গোল্ড মেম্বারশিপ। না দিলেও আমি আসবো আবার মাঝে মাঝে আড্ডা মারতে। ভালো থাকবেন।